বাংলাদেশি শিক্ষার্থী যারা উচ্চশিক্ষার জন্য সুইডেন যেতে চান তাদের কিছু জটিল সমস্যা নিয়ে প্রশ্নোত্তর এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম। প্রথমে যে প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে ভিসা না হলে টিউশন ফিস ফেরত পাবো কিনা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভার্সিটি বা সাবজেক্ট পরিবর্তন করা যাবে কিনা। তৃতীয় প্রশ্ন হচ্ছে লেখাপড়ার পাশাপাশি জব অপরচুনিটি কেমন, সেটা দিয়ে টিউশন ফিস ম্যানেজ হবে কিনা। চতুর্থ প্রশ্ন হচ্ছে অল্প কিছু পড়ালেখা শেষ করে ওয়ার্ক ভিসায় সুইচ করা যাবে কিনা। পঞ্চম কোশ্চেন হচ্ছে লেখাপড়ার শেষে জব নিয়ে স্থায়ীভাবে বসবাস করা যাবে কিনা। এই পাঁচটি প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। আর শুরুতে আমি বলে নিই, যারা আজকে ভিডিওতে যারা নতুন তারা অনেকেই হয়তোবা জানতে চাইবেন সুইডেনের ইউনিভার্সিটিতে ভর্তি হইতে কি কি যোগ্যতা লাগে, সে বিষয়ে একটু ছোট্ট করে বলে নিই। যারা ব্যাচেলরে অ্যাডমিশন নিতে চান বা ব্যাচেলর লেভেলে ভর্তি হতে চান তাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে অথবা ডিপ্লোমা পাস থাকতে হবে এবং জিপিএ 3.5 থাকতে হবে মিনিমাম, এবং আপনাকে অবশ্যই আইএলটিএস করতে হবে। আইএলটিএস স্কোর মিনিমাম 6 থাকতে হবে। যারা মাস্টার্স লেভেলে ভর্তি হতে চান তাদের 4 বছর মেয়াদি অনার্স পাস থাকতে হবে এবং সিজিপিএ থাকতে হবে মিনিমাম 2.75। এবং আপনি যদি প্রাইভেট অথবা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট না হন তাহলে কিন্তু আপনার আইএলটিএস লাগবে, আর যদি পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হন তাহলে আপনার কিন্তু আইএলটিএস লাগবে না, আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। সো এইগুলো হচ্ছে ভর্তির যোগ্যতা। এখন সুইডেনে গিয়ে আপনি কি কি করবেন, সুইডেন যাওয়ার নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা একটা একটা করে দেখব। প্রথম প্রশ্নটা ভিসা না হলে টিউশন ফিস ফেরত পাবো কিনা। ওকে, এটার সহজ উত্তর হচ্ছে ভিসা না হলে আপনি টিউশন ফিস ফেরত পাবেন। কিভাবে পাবেন? টিউশন ফিসটা পাঠানোর যে ওয়ে, অর্থাৎ যে সিস্টেমে টিউশন ফিসটা পাঠাতে হয় সেই ওয়েতে কিন্তু টিউশন ফিস রিটার্ন আসার সিস্টেম রেখেই পাঠানো হয়। অর্থাৎ ব্যাংক থেকে যখন আপনি টিউশন ফিস পাঠাবেন সুইডেনের ইউনিভার্সিটিতে, ওরা ইনভয়েসে আপনাকে যে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক ডিটেইলস দিবে, এটা আপনি আগেও যাচাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউনিভার্সিটিতে মেইল করেও আপনি যাচাই করে নিতে পারবেন যেটা ইউনিভার্সিটির থেকে দেওয়া অ্যাকাউন্ট ডিটেইলস কিনা। সো এটা আপনি অবশ্যই ভেরিফাই করে নেবেন। এবং ব্যাংক আপনার যে স্টুডেন্ট ফাইল ওপেন করে টিউশন ফিসটা পাঠাবে সেখানে ওরা রিটার্ন আসার যে বন্দোবস্ত সেটা করেই পাঠাবে। যদি কোনো কারণে আপনার ভিসা না হয় তাহলে এটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে এবং সেটা 3 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সময় নিয়ে থাকে। সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, আপনার টাকা আপনি ফেরত পাবেন। ওকে, দ্বিতীয় প্রশ্ন, ভার্সিটি বা সাবজেক্ট পরিবর্তন করা যাবে কিনা। অবশ্যই আপনি ভার্সিটি এবং সাবজেক্ট যে কোনোটা পরিবর্তন করতে পারবেন। এটার জন্য আপনি যখন সুইডেনে যাবেন, যেমন ধরুন আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে যান, দ্যাট মিনস আপনি অক্টোবরে গিয়েই কিন্তু আবারও অ্যাডমিশন পাবেন। সো ওই অ্যাডমিশন পিরিয়ডের টাইমে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চুজ করে অ্যাপ্লিকেশন করে রাখবেন। তখন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, জাস্ট অ্যাপ্লিকেশন করে রাখবেন। আপনার বর্তমান যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যাডমিশন নেবেন সেই অ্যাকাউন্ট থেকেই আপনি হচ্ছে পরবর্তী অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে রাখবেন। তাহলে দেখা যাবে যে আপনি মার্চ এপ্রিলের দিকে গিয়ে কিন্তু আপনি অ্যাডমিশন রেজাল্ট জানবেন এবং এরপরে কিন্তু আপনি টিউশন ফিস দিয়ে আবার নতুন ইউনিভার্সিটিতে পড়াশোনা স্টার্ট করতে পারবেন। এর জন্য আপনার কোনো বাধ্যবাধকতা থাকবে না। তৃতীয় প্রশ্ন হচ্ছে লেখাপড়ার পাশাপাশি জব অপরচুনিটি কেমন, সেটা দিয়ে টিউশন ফিস ম্যানেজ হবে কিনা। ওকে, জব অপরচুনিটি কেমন? জব অপরচুনিটি সব জায়গায় কম্পিটিটিভ। এটা যেমন বাংলাদেশে কম্পিটিটিভ, ইউরোপ আমেরিকাতেও কম্পিটিটিভ। আর সুইডেনের জবের ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই স্কিল থাকতে হবে বা জবের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি জব পাবেন। কারণ সেখানে ফ্রেশারের কোনো অভাব নেই। ইভেন সুইডিশ জানে এমন ফ্রেশারেরও অভাব নেই। সো সুইডিশ জানা মানুষের কিন্তু জবের অভাব হওয়ার কথা না, বাট তাদেরও কিন্তু জবের অভাব। এটা মাথায় রেখে কিন্তু সুইডেন যেতে হবে। অর্থাৎ আপনি কোনো কোম্পানিতে জব করতে গেলে সেই কোম্পানিতে জব করার যোগ্যতা কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে অর্জন করে নিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিব। যেমন ধরুন আপনি কিছু শর্ট কোর্স করে যেতে পারেন, যেমন রেস্টুরেন্ট রিলেটেড কিছু কোর্স আছে, যেমন শেফ। আপনি ওয়েস্টার্ন ফুড রান্নাটা শিখে নিতে পারেন 6 মাসের কোর্সে, অথবা আপনি পিৎজা শেফ হতে পারেন, পিৎজা শেফের কাজটা শিখতে পারেন। বার্গার শেফ আছে, এই কাজটা শিখতে পারেন। তো যে কোনো একটা কাজ শিখলে আপনি ইজিলি সেখানে গিয়ে জব পাবেন। এবং এই কোর্সটা করার কারণে কিন্তু এটা থেকে আপনি ভবিষ্যতে ওয়ার্ক ভিসাতেও যাওয়ার একটা রাস্তা করে রাখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আইটি রিলেটেড কোনো কাজ যদি শিখে যান, যেমন ধরুন
ডিজিটাল মার্কেটিং, পেইড ডিজিটাল মার্কেটিংটা আপনি ইজিলি শিখে যেতে পারবেন। ওয়েবসাইট ডিজাইনিং বা ওয়েবসাইট ডেভেলপার কাজ শিখে যেতে পারবেন। সো এই ধরনের কাজ শিখে গেলে আপনি চাকরি অথবা নিজে নিজেও কিন্তু ইনকাম করার একটা অপশন নিয়ে যেতে পারবেন। তৃতীয়ত হচ্ছে ড্রাইভিং। ড্রাইভিংটা হচ্ছে কমন। আপনি যত রেয়ার ইউনিভার্সিটিতেই ভর্তি হন না কেন, আপনি সে এলাকায় ড্রাইভিং রিলেটেড জব পাবেন। আর ড্রাইভিং রিলেটেড জবগুলোই সুইডেনে বেশি বেশি পাওয়া যায় পার্ট টাইম হিসেবে, যেমন ফুড ডেলিভারির জব, পার্সেল ডেলিভারির জব, এই জবগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে। আর মেইন একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে সুইডেনের সব ইউনিভার্সিটিতে ভর্তি হলে কিন্তু আপনি জব অপরচুনিটি খুব একটা পাবেন না। যেমন ধরুন জনবহুল সিটি যেগুলো, মেইন হচ্ছে ক্যাপিটাল সিটি স্টকহোম, সেকেন্ড সিটি হচ্ছে মালমো, তৃতীয়ত উপসালা, চতুর্থ হচ্ছে ইয়েতোবরি বা গোদেনবার্গ। এই চারটা শহরের ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটিটা থাকবে, খুঁজলে জব পাবেন। আদারওয়াইজ অন্য কোনো ইউনিভার্সিটিতে কিন্তু জব পাওয়ার পসিবিলিটি খুবই কম, সেখানে মানুষজনের সংখ্যা কম, সেখানে স্টুডেন্টের সংখ্যাও কম, সেখানে ভর্তি হওয়ার কম্পিটিশনও অনেকটা কম। সুতরাং ভর্তি হওয়ার সুবিধা আছে যেখানে বেশি, সেখানে জবের অপরচুনিটি কম। এটা একটু মাথায় রাখবেন। আর আপনি যদি কোনো কোর্স করে গিয়ে জব করেন সেক্ষেত্রে সেখান থেকে যে স্যালারিটা পাবেন সেই স্যালারিটা দিয়ে আপনি নিজের থাকা খাওয়া প্লাস আপনি টিউশন ফিসের জন্য টাকা জমাতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো জব থেকে কিন্তু আপনি এই টিউশন ফিসের টাকা ম্যানেজ করতে পারবেন না, বরঞ্চ আপনার থাকা খাওয়ার টাকাটাই ম্যানেজ করা কঠিন হয়ে যাবে যদি আপনার কোনো কাজ জানা না থাকে বা স্কিল না থাকে। সো এটা মাথায় রেখে কিন্তু আপনাকে সুইডেন যাইতে হবে। আর যেহেতু আপনি ৬-৭ মাস তো টাইম পাবেন অ্যাপ্লিকেশন করার পরে, অর্থাৎ ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করার পরে, বা আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যান মার্চে বা এপ্রিলে গিয়ে রেজাল্ট পান, তারপরেও কিন্তু আপনার হাতে যথেষ্ট টাইম থাকবে একটা কোর্স করে ফেলার বাংলাদেশে বসে। সো এইটা কেউ ভুল করবেন না, অ্যাটলিস্ট ড্রাইভিংটা হলেও শিখবেন। সো চতুর্থ কোশ্চেনে আসি, অল্প কিছু পড়ালেখা শেষ করে ওয়ার্ক ভিসায় সুইচ করা যাবে কিনা। অবশ্যই আপনি অল্প কিছু পড়াশোনা শেষ করে ওয়ার্ক ভিসায় সুইচ করতে পারবেন। এটার জন্য কন্ডিশন আছে। যারা মাস্টার্স করতে যাবেন তাদের জন্য কন্ডিশন হচ্ছে আপনি অ্যাটলিস্ট 30 ক্রেডিট কমপ্লিট করবেন। 30 ক্রেডিট হচ্ছে একটা সেমিস্টার অথবা কয়েকটা কোর্স মিলে 30 ক্রেডিট সম্পন্ন থাকতে হবে, যেটা আপনি ওয়ার্ক ভিসায় আবেদন করার সময় অবশ্যই ইমিগ্রেশন আপনার স্টাডি কমপ্লিট করেছেন কতটুকু, যে রিকোয়ারমেন্ট আছে 30 ক্রেডিটস মিনিমাম কমপ্লিট করতে হবে সেটা দেখবে। তো সেটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন। এবং ওয়ার্ক ভিসার জন্য যে স্যালারির ব্যাপারটা, সুইডেনে কিন্তু স্যালারি ইনক্রিজ হয়েছে। গত বছর পর্যন্ত ছিল হচ্ছে 13,000 সেক, অর্থাৎ 1,20,000 টাকার মতো। সেটা ওরা দ্বিগুণ করে করেছে 27,000 সেক বা অ্যারাউন্ড 2,70,000 টাকা। যেটা কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য ডিল করতে চাইবে না এই ছোটখাটো জবের জন্য। বিশেষ করে আইটি রিলেটেড, হেলথ রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং বা ট্রেড যে সাবজেক্টগুলো আছে, এই জবগুলো বাদে আপনি অন্য যে সেক্টর, অর্থাৎ বাংলাদেশিরা ইজিলি যে জবগুলো পেয়ে যায়, রেস্টুরেন্ট, ক্লিনিং, হাউসকিপিং, কেয়ার গিভার, এই জবগুলোই সাধারণত পেয়ে যায়। এই জবগুলো কিন্তু এখন আর পাওয়া পাওয়া যাবে, বাট এই জবগুলো থেকে আর ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করার জন্য যে হিউজ স্যালারি 2,70,000 টাকার মতো, এটা কিন্তু কোম্পানি আপনাকে দিবে না, কারণ এর অর্ধেক বেতনে তাদের কাজের লোকের অভাব নেই। সুতরাং কোনো কোম্পানি যদি আপনাকে 27,000 সেক বা অ্যারাউন্ড 2,70,000 টাকা স্যালারি দিতে চায়, সেক্ষেত্রে আপনি সেই কোম্পানি থেকে ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার এই ক্রেডিটটা কমপ্লিট থাকতে হবে। যারা ব্যাচেলর প্রোগ্রামের স্টুডেন্ট থাকবেন তাদের জন্য কন্ডিশন থাকবে হচ্ছে আপনার 60 ক্রেডিট কমপ্লিট থাকতে হবে, বা 1 বছরের কোর্স বা প্রোগ্রাম কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনি ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করে ভিসা নিতে পারবেন। সো এটা হলো ইমিগ্রেশনের রুলস। আপনি স্টুডেন্ট হিসেবে সুইডেনে এসে আপনি কতটুকু পড়াশোনা কমপ্লিট করবেন সেটার রিকোয়ারমেন্ট আর কি আপনাকে ফুলফিল করতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পঞ্চম কোশ্চেন হচ্ছে লেখাপড়া শেষে জব নিয়ে স্থায়ীভাবে বসবাস করা যাবে কিনা। সো উপরের 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে 5 নাম্বার প্রশ্নের উত্তরও আপনার কাছে থাকবে। কারণ যে স্থায়ীভাবে বসবাস করতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্ক ভিসায় যেতে হবে, আর ওয়ার্ক ভিসায় গেলেই কেবল আপনি স্থায়ীভাবে থেকে যেতে পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নেই। ওয়ার্ক ভিসায় যারাই থাকবে তাদের জন্য সমান রুলস। আপনি যখন ওয়ার্ক ভিসা পেয়ে যাবেন তখন সুইডেনের সবকিছু আপনার জন্য ওপেন হয়ে যাবে। সুইডেনের পড়াশোনা, চিকিৎসা সবকিছু আপনার জন্য ফ্রি হয়ে যাবে, এবং আপনি বাড়ি কিনতে পারবেন, আপনি গাড়ি কিনতে পারবেন, অর্থাৎ লোন পাবেন।
ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়া শুরু করবেন। সুতরাং স্থায়ীভাবে বসবাস নিয়ে আপনার টেনশনের কিছু নাই। বাট আপনাকে এই স্থায়ীভাবে বসবাস করার মতো যে কোয়ালিটির জব প্রয়োজন, অর্থাৎ যে স্যালারির জব প্রয়োজন, সেই স্যালারির জবটা কিন্তু আপনাকে পেতে হবে। তাহলে আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। অথবা যাদের পড়াশোনা কন্টিনিউ করার মতো সিচুয়েশন নেই, যারা সুইডেনে যাওয়ার পরে অন্য কান্ট্রিতে গিয়ে পেপারস করতে চান, অন্য কান্ট্রিতে গিয়ে বসবাস করতে চান, তাদের জন্য টিপস হচ্ছে আপনারা জেনে নেবেন কোন কান্ট্রিতে গেলে আপনি ইজিলি পেপারস করতে পারবেন। আর স্টুডেন্টশিপ থেকে ওয়ার্ক ভিসায় যেতে গেলে আপনি যে দেশেই যাবেন না কেন, পড়াশোনা না করে যদি আপনি ওয়ার্ক ভিসায় যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইলিগ্যাল ওয়েতে থাকতে হবে যদি আপনি পড়াশোনা না করেন। সেক্ষেত্রে আপনাকে এসাইলেম সিক করতে হবে বা রাজনৈতিক আশ্রয় নিতে হবে। রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরে হচ্ছে আপনি কোনো একটা কোম্পানি থেকে জব দেখিয়ে, স্যালারি দেখিয়ে কিন্তু একটা ট্যাক্সের একটা ব্যাপার থাকে যে 6 মাস বা 7 মাসের ট্যাক্স পে করতে হয়। সো এতটুকু পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে সেই দেশে গিয়ে থাকতে হবে, এবং মোটামুটি 6-7টা ট্যাক্স পে হওয়ার পরে আপনি একটা ডিসিশন পাবেন ফিঙ্গারপ্রিন্টের, তখন আপনি ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই কোম্পানির আন্ডারে ভিসাটা নিয়ে ফেলতে পারবেন। এটা স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি এগুলো কান্ট্রিতে গেলে আপনি পেপারসটা করে ফেলতে পারবেন। যারা সুইডেনে যেতে চান তারা অবশ্যই নিজেকে এভাবে প্রিপেয়ার হয়ে তারপরে সুইডেন যাবেন। আর যদি কোনো তথ্য থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কোশ্চেন করলেই আমি কিন্তু আপনাদের জন্য সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে হুবহু আপনাদের সামনে সলিউশনটা তুলে ধরতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই বেল বাটন চেপে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।